আপনার রাজকুমার আদনান আহমেদ স্পর্শক। স্পর্শকের নাম শুনে আর্নিয়ার চোখ বড় বড় হয়ে যায়। সে ভাবতে পারছে না স্পর্শকের মতো একজন লোক তার এত কেয়ার করছে। আর্নিয়ার চোখ বড় বড় করে স্পর্শকের দিকে তাকায়। আপনি সত্যি বলছেন? আপনি আদনান আহমেদ স্পর্শক? এত অবাক হওয়ার কি আছে? আপনি জানেন, আপনাকে না দেখে শুধুমাত্র আপনার কথা শুনে আমি আপনার উপর ক্রাশিত। আর্নিয়া কথাটা বলে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। আর্নিয়ার কথা শুনে স্পর্শক মুচকি হাসে। স্পর্শক হাত দিয়ে চুলগুলো নাড়াচাড়া করতে করতে বলে, দেখলেন তো আমি কোন উগান্ডার প্রেসিডেন্ট? আপনার ঠিকানা বলুন, আপনাকে বাসায় ড্রপ করে দিয়ে আসি। খান ভিলা। টুকটাক কথা বলতে বলতে স্পর্শকের গাড়ি এসে থামে খান বিলার সামনে। আর্নিয়ার কিছু না বলে গাড়ি থেকে নেমে যাচ্ছিল। স্পর্শক আর্নিয়ার হাত ধরে টেনে আবার সিটে বসিয়ে দেয়। আপনার মতো অকৃতজ্ঞ আমি জীবনে দেখি নাই। আপনার কোন দিক দিয়ে আমাকে অকৃতজ্ঞ মনে হচ্ছে? সব দিক দিয়ে। আপনার জন্য আমি এত কিছু করলাম আর আপনি আমাকে সামান্য ধন্যবাদটুকু জানালেন না। আমি আপনাকে কিছু করতে বলেছিলাম? আপনি নিজের ইচ্ছে করেছেন, তাই মন থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা আসছে না। মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে নেই। হ্যাঁ, ধন্যবাদ না দিলেন অ্যাটলিস্ট নাম্বারটা তো দিয়ে যান। কেন? আপনি আমার গাড়ির সামনে অ্যাক্সিডেন্ট করলেন, ফোন দিয়ে আপনার খোঁজ খবর নেওয়া তো আমার কর্তব্য, তাই না? আর্নিয়া কিছু না বলে ফোন নাম্বার দিয়ে চলে যায়। আর্নিয়া চলে যাওয়ার দিকে তাকে স্পর্শক মুচকি হেসে নিজের গন্তব্যে পাড়ি জমায়। স্পর্শক আর আর্নিয়া মাঝে মাঝে ফোনে টুকটাক কথা হতো। কেটে কিছুদিন। আস্তে আস্তে তাদের সম্পর্কের গভীরতা বাড়তে থাকে। সদ্য প্রেমে পড়া প্রেমিক প্রেমিকাদের মতো সারা রাত জেগে ফোন আলাপ, ঘোরাঘুরি করা সব মিলিয়ে তাদের দিন ভালোই কাটতে থাকে। কিন্তু কেউ কাউকে নিজের অনুভূতির কথা বলে না। একদিন স্পর্শক আর্নিয়াকে প্রপোজ করে। সেদিন আর্নিয়ার ভীষণ অবাক হয়, কারণ সে কল্পনা করতে পারে যে স্পর্শকের মতো কেউ তাকে প্রপোজ করতে পারে। প্রথম সে স্পর্শকে ফিরিয়ে দেয়, পরে স্পর্শকের পাগলামি কাজে হার মেনে স্পর্শকে ভালোবাসা গ্রহণ করতে হয়। স্পর্শক আর আর্নিয়ার ভালোবাসার দিনগুলো ভালোই কাটতে থাকে। এভাবে কেটে যায় কয়েকটা বছর। হঠাৎ করে এহসান খান আর্নিয়ার বিয়ে ঠিক করে। আর্নিয়া অতীত থেকে বের হয়ে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, কিন্তু রুমে কোথাও স্পর্শকে দেখতে পায় না। আর্নিয়ার কিছু না ভেবে টাওয়ালটা বেলকনিতে মেলে দেয়। রুমে এসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে যায়, কিন্তু স্পর্শককে দেখতে পায় না। পা বাড়ায় অনুর রুমের উদ্দেশ্যে। এখন তো দিনের বেশিরভাগ সময় স্পর্শক অনুর রুমে থাকে। আর্নিয়াকে আর কষ্ট করে অনুর রুমে যেতে হয় না। তার আগে অনুর সাথে তার দেখা হয়ে যায়। অনু আপু, স্পর্শক কোথায়? ও। অনু ফোন স্কুল করতে করতে চলে যায়। আর্নিয়ার রুমে চলে আসে। স্পর্শকের এতটা চেঞ্জ আর্নিয়া কিছুতেই মেনে নিতে পারছে না। স্পর্শক কখনো তাকে না বলে কোথাও যেত না। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায়, কিন্তু স্পর্শক একবারের জন্য তাকে ফোন দেয়নি। আর্নিয়া চাতক পাখির মতো অপেক্ষা করছিল স্পর্শকের ফোনের জন্য, কিন্তু স্পর্শক ফোন দেয়নি। অপেক্ষা করতে করতে আর্নিয়া ঘুমিয়ে পড়ে। আর্নিয়ার ঘুম ভাঙে বিকালে। ফোন চেক করে দেখে স্পর্শক ফোন দেয়নি। আর্নিয়ার মাথার সাদা ওড়না জড়িয়ে মন খারাপ করে ছাদে চলে যায়। ছাদে আর্নিয়ার হাত লাগানো একটা বেলি ফুল গাছ আছে। বিয়ের আগে স্পর্শকের সাথে আর্নিয়ার মাঝে মাঝে এই বাড়িতে আসতো। আর্নিয়া বেলি ফুল ছুঁয়ে ছুঁয়ে দেখছে আর স্পর্শকের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। প্রত্যেকটা মুহূর্ত ছিল মধুর। সন্ধ্যার দিকে আর্নিয়া ছাদ থেকে নিচে নেমে আসে। অনুর রুম ক্রস করে যখন নিজের রুমে যাচ্ছিল, তখন অনু আর স্পর্শকের কথা শুনতে পায়। হাত খোলা দরজাটা সম্পূর্ণ খুলে ফেলে। দরজাটা খোলা আর্নিয়া স্তব্ধ হয়ে যায়। স্পর্শক অনুকে কিস করছে। দরজা খোলার আওয়াজে স্পর্শক আর অনু দুজনেই দরজার দিকে তাকায়। আর্নিয়া চোখে পানি টলমল করছে। স্পর্শক কিছু বলতে যাবে তার আগে আর্নিয়া কাঁদতে কাঁদতে দৌড়ে রুম থেকে চলে যায়। স্পর্শক আর আর্নিয়া পেছনে যায়। স্পর্শক বাইরে বের হওয়ার আগে আর্নিয়া গেট দিয়ে বাইরে চলে যায়। আর্নিয়া দৌড়াতে দৌড়াতে রাস্তায় চলে আসে। পিছন থেকে একটা ট্রাক এসে আর্নিয়াকে ধাক্কা মারে। আর্নিয়া ছিটকে গিয়ে স্পর্শকের পায়ের কাছে পড়ে। স্পর্শকের পৃথিবী থমকে যায়। আর্নিয়া স্পর্শকের দিকে এক পলক তাকিয়ে আছে। চোখ বন্ধ করে নেয়। সাদা ওড়নাটা আর্নিয়ার রক্তে লাল বর্ণ ধারণ করেছে। আর্নিয়ার শরীর রক্তে মাখামাখি হয়ে গেছে। স্পর্শক দপ করে আর্নিয়ার পাশে বসে পড়ে। স্পর্শক যেন অনুভূতি শূন্য হয়ে গেছে। স্পর্শক রাস্তায় পড়ে থাকা আর্নিয়ার নিস্তেজ দেহের দিকে তাকিয়ে আছে। আরো কথা বলো। আরো, তুমি আমার সাথে কথা বলবে না? আমার উপর তোমার এত অভিমান যে আমার সাথে কথাই বলবে না? স্পর্শক, আমাদের এখন আর্নিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত। আমার আরো কোথাও যাবে না। আমার আরো আমার সাথে থাকবে। দেখ স্পর্শ, এখন পাগলামি করিস না।
এখন আন্নিয়াকে নিয়ে হসপিটালে যাওয়া উচিত, না হলে আন্নিয়ার বড় কোনো ক্ষতি হয়ে যাবে। আমার আরও কিচ্ছু হবে না। স্পর্শক আর্নিয়াকে কুলে তুলে নেয়। এর মাঝে অ্যাম্বুলেন্স চলে আসে। অনু ফোন করেছে। স্পর্শক হসপিটালের করিডোরের সিটে হেলান দিয়ে বসে আছে। কিছুক্ষণ আগে আর্নিয়াকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অনু এসে স্পর্শকের কাঁধে হাত রাখে। স্পর্শক অনুর হাত মোটু করে খেতে দেয়। অনু, আমি আমার আরোর খেয়াল রাখতে পারলাম না। ও আমাকে ভুল বুঝে দূরে সরে গেল। অপারেশন থিয়েটার থেকে একটা নার্স বের হলো। স্পর্শক দৌড়ে নার্সটার কাছে গেল। আমার ওয়াইফ কেমন আছে? আপনার ওয়াইফের অবস্থা সিরিয়াস, বাঁচার চান্স খুবই কম। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। কথাটা শোনার সাথে সাথেই স্পর্শক সেন্সলেস হয়ে পড়ে। যেতে নিলে অনু দৌড়ে ফেলে। কয়েকটা ওয়ার্ড বয় স্পর্শকে দৌড়ে কেবিনে নিয়ে যায়। ডক্টর অনুর কথা স্পর্শককে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। 3 ঘন্টা পর স্পর্শকের ঘুম ভাঙে। আশেপাশে চোখ বুলিয়ে বুঝতে পারে সে একটা কেবিনে আছে। আর্নিয়ার কথা মাথায় আসতে স্পর্শক তারা হুড়ু করে বেড থেকে নেমে রুম থেকে বের হতে যাবে তার আগেই কারোর সাথে ধাক্কা লাগে। থাকে থেকে অনু। অনু, আমার আরও কোথায়? এখন কেমন আছে? অপারেশন শেষ হয়ে গেছে? কি হলো, কথা বলছিস না কেন? তুই আমাকে কথা বলার সুযোগ দিয়েছিস? নিজেই তো বকবক করে যাচ্ছিস। আর এতগুলো প্রশ্ন একসাথে করলে কোনটা রেখে কোনটার উত্তর দেব? অনুর বাচ্চা এত কথা না বলে আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। আর্নিয়ার অপারেশন সাকসেসফুল হয়েছে। আর্নিয়ার আর কোনো বিপদ নেই। এখন মোটামুটি সুস্থ আছে। কেবিনে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে। তুই তো আমাকে ভয় পাইয়ে দিছিলি, এখন কেমন লাগছে তোর? স্পর্শক অনুর কথায় পাত্তা না দিয়ে পাবারে আর্নিয়ার ক্যাবিনের দিকে। ক্যাবিনের দরজা ঠেলে কেবিনে প্রবেশ করে স্পর্শক। রুমে প্রবেশ করতে আর্নিয়াকে থেকে স্পর্শকের বুকটা ধক করে ওড়ে। আর্নিয়ার হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা। স্পর্শক আর্নিয়ার পাশে দপ করে বসে পড়ে। আর্নিয়া একটা হাত নিজের হাতের মুঠো নিয়ে নেয়। আরো, তুমি কি করে তোমার স্পর্শককে ভুল বুঝতে পারলে? তুমি জানো না তোমার স্পর্শক অন্য কোনো মেয়েকে স্পর্শ করা তো দূরের কথা, তার আরও ছাড়া অন্য কাউকে ভালোবাসার কথাও কল্পনাও করতে পারে না। আর অনুকে আমি নিজের বোন ছাড়া অন্য কিচ্ছু ভাবি না। স্পর্শকের চোখ থেকে অঝোর দ্বারায় পানি পড়ছে। স্পর্শক চোখ বন্ধ করে আর্নিয়ার হাতে কেউ একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। গালে কারো হাতে স্পর্শ পেয়ে স্পর্শক চোখ খোলে। আর্নিয়া তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। স্পর্শক আর্নিয়ার দিকে তাকাতেই আর্নিয়া ফিক করে হেসে দেয়। স্পর্শক আর্নিয়ার হাসি দেখে ব্রু কুসকে তাকায়। ইশারা জিজ্ঞেস করে, কাঁদলে তোমাকে বাচ্চাদের মতো লাগে। কথাটা বলে আর্নিয়া আবার হেসে দেয়। স্পর্শক বুঝতে পারছে আর্নিয়া হাসতে ভীষণ কষ্ট হচ্ছে, তবুও তাকে হাসানোর জন্য হাসছে। স্পর্শক আর্নিয়ার হাতটাকে আরো শক্ত করে মুঠোয় নিয়ে নেয়। আরু, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকে আমার জন্য তোমার এই অবস্থা। ছি ছি, স্পর্শক, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? ভুল তো আমি করেছি, ক্ষমা তো আমার চাওয়া উচিত। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে আর অনু আপুকে জড়িয়ে কি সব ভাবছিলাম। ছি, আমার বোঝা উচিত ছিল আমার স্পর্শক আমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারে না। এসব কথা বাদ দাও। এখন বলো তুমি কি খাবে? আমাকে মানে চকলেট, আইসক্রিম আর ফুচকা খাবো। স্পর্শক আর্নিয়ার মুখে এসব খাবারের নাম শুনে চোখ বড় বড় করে দেখায়। সে তো জানতো এই আরও এসব পছন্দ করে না। যে করতো সে তো হারিয়ে গেছে, আর কোনোদিনও ফিরে পাবে নাকি তাও জানে না সে। স্পর্শক আমার মামুনিটা কেমন আছে? তুমি পুরুষালী কণ্ঠ শুনে দুজনেই বাঁকা চোখে দরজা দিকে দেখায়। এহসান খানকে দেখে আর্নিয়ার চোখে দপ করে আগুন জ্বলে ওঠে। এহসান খান ভিতরে আসতে চাইলে বাধা দেয় আর্নিয়া। কেন মামুনি? বলতে বলতে কয়েক পায়ে গিয়ে আসে এহসান খান। আর্নিয়া স্পর্শকে উদ্দেশ্য করে বলে, স্পর্শক, এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। স্পর্শক, এই লোকটাকে চলে যেতে বলো। স্পর্শক এহসান খানকে চলে যেতে কি বলবে, তার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্পর্শক তো এখনো অবাকের রেশি কাটিয়ে উঠতে পারছে না। যে মেয়ে তার বাবা অন্ত্র প্রাণ, সে নাকি তার বাবাকে সহ্য করতে পারছে না। স্পর্শক, এই লোকটাকে চলে যেতে বলো। আমি এই লোকটাকে সহ্য করতে পারছি না। স্পর্শক, এই লোকটাকে চলে যেতে বলো। স্পর্শক এহসান খানকে চলে যেতে কি বলবে, তার তো মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। স্পর্শক তো এখনো অবাকের রেশি কাটিয়ে উঠতে পারছে না। যে মেয়ে তার বাবার অন্তর্প্রাণ, সে নাকি তার বাবাকে সহ্য করতে পারছে না। স্পর্শক নিজেকে সামনে নিয়ে এহসান খানকে উদ্দেশ্য করে বলে, মিস্টার খান, আপনি এখান থেকে চলে না, যান। আমি আমার মেয়ের সাথে কথা না বলে যাব না। আমি জানি আমার আলোচনা আমার উপর অভিমান করেছে, তাই আমার সাথে কথা বলতে চাইছে না।
আরও মামুনি, পাপার সাথে অভিমান করলে চলে? তুমি যে আমার সাথে এমন ব্যবহার করছো তাতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আপনি কি এখান থেকে যাবেন নাকি আমাকে অন্য কোনো ব্যবস্থা নিতে হবে? আরও মামুনি, এই শয়তানটা কি তোমাকে কোনো কিছু নিয়ে ভয় দেখিয়েছে? এইসব বলতে বাধ্য করেছে? ভয়ের কিছু নেই, আমাকে বলতে পারো। স্পর্শক তোমার বা আমার কোনো ক্ষতি করতে পারবে না। স্পর্শক, তুমি এই লোকটাকে এক্ষুনি এই কেবিন থেকে বেরিয়ে যেতে বলো, না হলে কিন্তু আমি এক্ষুনি চলে যাব। আর্নিয়া বেড থেকে উঠতে গেলে স্পর্শক দৌড়ে শুয়ে দেয় আর্নিয়াকে। স্পর্শক কয়েকটা গার্ড থেকে এহসান খানকে গার্ড ধাক্কা দিয়ে কেবিন থেকে বের করে দেয়। এহসান খান রেগে হাতে থাকা বুকেটা চুড়ে ফেলে দেয়। তারপর হনহনিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। স্পর্শক এখন হা করে আর্নিয়ার মুখের দিকে তাকিয়ে আছে। মুখ অফ করো, না হলে মশা ঢুকে যাবে। আর্নিয়ার কথায় স্পর্শক তপ্ত খেয়ে যায়। তাড়াতাড়ি নিজের মুখ বন্ধ করে ফেলে। আরু, তুমি তোমার বাবার সাথে এমন বিহেভ করলে কেন? উনি বাবা না, বাবা নামের কলঙ্ক। উনি আমার বাবা হওয়ার যোগ্যতাই রাখে না। এসব কি বলছো তুমি? স্পর্শক, আমার সবকিছু মনে পড়ে গেছে। সত্যি? হুম। স্পর্শক আর্নিয়াকে শোয়া অবস্থায় জড়িয়ে ধরে। হঠাৎ আর্নিয়া ফুফিয়ে ফুফিয়ে কেঁদে দেয়। আর্নিয়ার কান্নার শব্দ শুনে স্পর্শক ব্যস্ত হয়ে যায়। আরু, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো। স্পর্শক, পাপা কি করে পারলো আমার মাম্মাম, বাবাই আর মামুনিকে খুন করতে? এখনো তাদের চিৎকার আমার কানে ভেসে আসে। এখনো মনে হচ্ছে তারা বলছে, হারুমা পালিয়ে যা, হারুমা পালিয়ে যা, না হলে এই লোকটা তোকে মেরে ফেলবে। হারুমা, তুই স্পর্শের কাছে চলে যা। স্পর্শক থাকতে কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। চোখের সামনে তাদের মরতে দেখেছি, তাকিয়ে থাকা ছাড়া আর করার কিছু ছিল না আমার। কি কষ্ট ছিল সেই মৃত্যু যন্ত্রণা। কি বলছো এসব? যা বলছি সত্যি। এহসান খান তোমার মামা। এটা কি করে সম্ভব? আমি ছোটবেলা থেকে জেনে এসেছি উনি আমার বাবা, আর আজকে তুমি হঠাৎ করে বলছো উনি আমার মামা। এতদিনেও তুমি খেয়াল করোনি ওনার পদবী খান আর আমাদের পদবী আহমেদ? সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি আমাকে সব ক্লিয়ার করে বলো। উনি যদি আমার মামাই হন, তাহলে আমাকে কেন মারতে চাইলেন? নিজের বোনকে কি করে মেরে ফেললেন? মানুষ নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে, জানো আর পাখি। এ পৃথিবীর কিছু মানুষ বড্ড নিষ্ঠুর। তাদের কাছে অর্থের বাইরে সবকিছু মূল্যহীন। অর্থের কাছে সম্পর্কগুলো মূল্যহীন। তেমনি তোমার মামাও একজন অর্থলোভী মানুষ। টাকার নেশায় পড়ে নিজের বোনকে খুন করেছেন, নিজের ভাইকে খুন করেছেন, এমনকি নিজের বাবাকেও খুন করতে চেয়েছিলেন। এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে তুমি সবকিছু ক্লিয়ার করে বলো। আজকে তোমাকে সবকিছু খুলে বলবো। সবকিছুর সূচনা হয়েছিল আজ থেকে 20 বছর আগে। এহসান খান মানে তোমার বড় মামা সম্পত্তির জন্য তোমার নানাকে খাবারের সাথে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হন তোমার ছোট মামির জন্য। তোমার ছোট মামি এহসান খানকে খাবারে বিষ দিতে দেখে ফেলেন। তিনি গিয়ে বাড়ির সবাইকে বলে দেন এই কথা। তোমার নানা রেগে এহসান খানকে অনেক বাজে কথা বলে অপমান করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন এবং ওনাকে ত্যায্যপুত্র করে দেন। তখন তিনি আমাদের বাসায় মিষ্টি মা মানে তোমার মার কাছে আসেন। তোমার মা বরাবরই বড় ভাই পাগল ছিলেন। ওনার কাছে পুরো দুনিয়া একদিকে আর ওনার ভাই আরেকদিকে। এতটাই বিশ্বাস করতেন। ওনার মতে ওনার বড় ভাই কোনো অন্যায় কাজ করতেই পারে না। এহসান খান এসে তোমার নানা আর ছোট মামার নামে মিথ্যে কথা বলেন মিষ্টি মার কাছে, আর উনি অন্ধের মতো বিশ্বাস করে ফেলেন। তারপর কি হয়েছিল? মিষ্টি মা এহসান খানকে বিশ্বাস করে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেন। 20 বছর আগে বোন, বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এখন আমি কোথায় থাকবো? মিসেস রেশমি আহমেদ স্পর্শকের মা এগিয়ে এসে বললেন। কেন হয় না হাসান ভাই? আপনি কি আমাদের নিজের লোক ভাবতে পারছেন না? ছি ছি বোন, এসব কি বলছো? তোমরাই তো আমার নিজের লোক। এহসান ভাই আজ থেকে এখানেই থাকবেন। তুই রহিমাকে গেস্ট রুম পরিষ্কার করতে বল। 6 বছরে ছোট স্পর্শক দৌড়ে এহসান খানের কোলে ওঠে। স্পর্শক ছোটবেলা থেকে তার মম আর মিষ্টি মা ছাড়া অন্য কোনো মেয়ের দাঁড়ের কাছেও যেত না। সে বরাবরই ছেলেদের সাথে মিশতে পছন্দ করত।
তারপর মা, তার বাবা মার একমাত্র সন্তান হওয়ার স্পর্শকের কোনো মা ছিল না, তাই এহসান খানের সাথে বেশ ভাব ছিল। অফিস থেকে ফিরলেন, দুই ভাই এসে ড্রয়িং রুমের সোফায় গা এলিয়ে দিলেন। পলয় আহমেদ সিঁড়ি দিয়ে একা নামতে থেকে রেগে যান নীল আহমেদ। পলয় আহমেদ 8 মাসের অন্তঃসত্ত্বা, ছোট ছোট স্পর্শক তো এখন থেকে ঠিক করে রেখেছে বড় হয়ে সে আর্নিয়াকে বিয়ে করবে। স্পর্শিয়ার আহমেদ আর্নিয়ার নামটাও স্পর্শক নিজের নামের সাথে মিলিয়ে রেখেছে। দেখতে দেখতে কেটে যায় 2টা মাস, জন্ম হয় আর্নিয়ার। আর্নিয়াকে কোলে নিয়ে স্পর্শকের সে কি আনন্দ, সে তার বউকে সবার প্রথমে করে নিয়েছে। নীলয় আহমেদ আর নীল আহমেদ স্পর্শক আর আর্নিয়ার বিয়ে ঠিক করে রাখেন। আর্নিয়ার বয়স 1 বছর। হঠাৎ করে নীল আহমেদের ব্লাড ক্যান্সার পড়ে। লাস্ট স্টেজে হওয়ার চিকিৎসা করেও কোনো উন্নতি হয়নি। বেশ কিছুদিনের মাঝে আর্নিয়াকে বুকে জড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে নিল নীল আহমেদ। পরিবারের প্রিয়জন সবাইকে ছেড়ে চিরকালের মতো চলে যান নীল আহমেদ। নিজের স্বামীকে হারিয়ে ভেঙে পড়েন পলয় আহমেদ। তখন এহসান খান দায়িত্ব নেয় আর্নিয়ার। যখন থেকে আর্নিয়ার কথা বলতে পারে তখন থেকে এহসান খানকে বাবা ডাকে। সময়ের মতো চলে যেতে থাকে। সময় কারোর জন্য থমকে থাকে না, তেমনি কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। পলয় আহমেদ নিজের ভালোবাসার মানুষটিকে ছাড়া বাঁচতে শিখে গেছে। আর্নিয়ার বয়স 14 বছর আর স্পর্শকের বয়স 20 বছর। দুজনের মধ্যে সাপে নেউলের সম্পর্ক, আবার কেউ কেউ ছাড়া 1 মিনিটের জন্য থাকতে পারে না। দুজন দুজনকে ভালোবাসে ঠিকই, কিন্তু কেউ কারো কাছে প্রকাশ করে না। স্পর্শক লন্ডনের নাম করার চান্স পায়, কিন্তু সে যাবে না। সে তার আর্নিয়াকে ছাড়া থাকতে পারবে না। সবাই মিলে তাকে অনেক বোঝায়, সে রাজি হয়, তবে তার একটা শর্ত আছে। আর্নিয়ার সাথে যদি তার বিয়ে দেয় তবেই লন্ডনে যাবে, আর না হলে না। আর কোনো উপায় না পেয়ে সবাই রাজি হয়ে যায়। গৌরবভাবে স্পর্শকের সাথে আর্নিয়ার বিয়ে ব্যবস্থা করেন নীলয় আহমেদ। দুজনই প্রাপ্তবয়স্ক হলে দুমদাম করে বিয়ে দেওয়া হবে। 1 সপ্তাহ পরে স্পর্শক লন্ডন চলে যাবে 3 বছরের জন্য। তাই আজকে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে। স্বাভাবিকভাবে তাদের বিয়ে হয়। স্পর্শকের ইচ্ছেতে আর্নিয়ার আজকে লাল টুকটুকে বউ সেজেছে। আজকে আর্নিয়া থেকে চোখ ফেরানোই দায় হয়ে গেছে। গোল্ডেন কালারের শেরওয়ানিতে প্রিন্সের থেকে কোনো অংশে কম লাগছে না স্পর্শককে। বাসর করে বসে আছে আর্নিয়া, তার থেকে 5 ইঞ্চি দূরে বসে আছে স্পর্শক। একদিনে তাকিয়ে আছে আর্নিয়ার দিকে। আর্নিয়ার পরনে নীল শাড়ি, যেটা স্পর্শকের নিজ হাতে পরিয়ে দিয়েছে আর্নিয়াকে। কেটে যায় 1টা সপ্তাহ। আজকে স্পর্শক 3 বছরের জন্য চলে যাবে লন্ডনে। স্পর্শকের যাওয়ার সময় হলে স্পর্শক জড়িয়ে ধরে আর্নিয়া সেই কান্না। কিছুতেই স্পর্শকে ছাড়তে চাইছে না। এহসান খান অনেক কষ্টে আর্নিয়াকে আটকে রাখে। 3 বছর পর আজকে আহমেদ বিলায় খুশি সীমানে, কারণ 3 বছর পর বাড়ির ছেলে বাড়ি ফিরে আসছে। নতুন রূপে সেজেছে আহমেদ বিলা। 3 দিন পর খুব দমদম করে স্পর্শক আর আর্নিয়ার বিয়ে দেবে নীলয় আহমেদ। আর্নিয়া খুব সুন্দর করে সেজেছে, লাল পাড়ের সাদা শাড়ি পরেছে। স্পর্শকের ইচ্ছা ছিল সে তার পিচ্ছি বউকে লাল পাড়ের সাদা শাড়ি নিজের হাতে পরিয়ে দেবে। নিজ হাতে পায়ে আলতা দিয়ে, চোখ ঘন কালো কাজল, ঠোঁট লাল লিপস্টিক, খোলা চোখে সাদা গোলাপ ফুল গুজে দেবে। আর্নিয়া স্পর্শকের মনের মতো করে সেজেছে। স্পর্শক তাকে এয়ারপোর্টে এমন সাজে দেখে চমকে যায়, কিন্তু আফসোস স্পর্শক নিজ হাতে আর্নিয়াকে সাজাতে পারেন। আর্নিয়া ড্রয়িং রুমে আসে। আর্নিয়াকে দেখে তার মা জিজ্ঞাসা করে, কিরে, তুই এভাবে সেজেছিস কেন? আর গ্রামের মেয়েদের মতো শাড়ি পরেছিস কেন? আর্নিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। সে তো আর তার মাকে বলতে পারবে না স্পর্শকের মনের মতো করে নিজেকে সাজিয়ে চলেছে। আর্নিয়া আমতা আমতা করে কিছু বলতে যাবে, তখনই স্পর্শকের মা মুচকি হাসে আর্নিয়ার মায়ের কাঁধে হাত রেখে বলে, পালা দেখছিস? আমাদের মেয়েটা কত বড় হয়ে গেছে, নিজের স্বামীর মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলেছে। স্পর্শকের মায়ের কথা শুনে আর্নিয়ার লজ্জা মাথা নামিয়ে ফেলে। আর্নিয়া আমতা আমতা করে বলে, আমি গাড়িতে বসছি, তোমরা এসো, এয়ারপোর্ট যাওয়ার সময় হয়ে গেছে। কথাটা বলি আর্নিয়া দৌড়ে চলে যায় এয়ারপোর্টে। স্পর্শক দাঁড়িয়ে আছে আর্নিয়ার সামনে। 3 বছর পর দুজন দুজনকে দেখছে। এই 3 বছর স্পর্শক ইচ্ছে করে আর্নিয়ার সাথে কথা বলেনি। কথা বললে ভুল হবে, বলেছে মাসে 1 থেকে 2 বার, তাও 2 থেকে 3 মিনিট। স্পর্শক চায়নি আর্নিয়ার আবেগে বেশি গিয়ে নিজের পড়াশোনা ক্ষতি করুক। 3 বছর আগে আর্নিয়া হলে এতক্ষণ স্পর্শকের বুকে ঝাঁপিয়ে পড়তো, কেঁদে কেঁদে স্পর্শকের মুখ ভাসিয়ে দিত, হাজার অভিযোগ তুলে ধর স্পর্শকের সামনে, অভিমানী গাল ফুলিয়ে রাখতো। 3 বছর পরে আর্নিয়া যে ম্যাচিওর হয়ে গেছে, স্পর্শক ভাবছে তার পিচ্ছি বউটা বড় হয়ে গেছে। আর্নিয়া স্পর্শকের সাথে কথা বলেনি, স্পর্শক আর্নিয়ার সাথে কথা বলেনি। সবার সামনে কথা বলতে দুজনেই অস্বস্তি হচ্ছে। সবাই ডিনার করছে আর আর্নিয়ার রুমে বসে আছে। আর্নিয়া রাতে 1 গ্লাস দুধ ছাড়া আর কিছু খায় না। স্পর্শককে সবাই রীতিমতো জামাই আদর করছে। বেচারা স্পর্শক ফেসে গেছে, কাউকে কিছু বলতে পারছে না। এতদিন পর পর বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, এতটুকু করা স্বাভাবিক। 1 ঘন্টা পর সবার কাছ থেকে ছাড়া পেল স্পর্শক।
ড্রয়িং রুম থেকে পা বাড়ালো নিজের রুমের উদ্দেশ্যে। রুমের সামনে গিয়ে দরজা ধাক্কা দিতে খুলে যায়। দরজার ভিতর থেকে লক ছিল না, শুধু চাপা ছিল। থেকে স্পর্শক অবাক হয়ে যায়, কারণ সেই রুমটা যেন রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। সামান্যতম পরিবর্তন রুমটি হয়নি। স্পর্শক রুমের চারপাশ চোখ বোলায়, কিন্তু আর্নিয়াকে কোথাও দেখতে পায় না। হঠাৎ তার মনে হলো আর্নিয়া তো ঘুমানোর আগে ছাদে যাওয়ার অভ্যাস আছে। স্পর্শক কাউকে একটা ফোন করে মুচকি এসে ছাদের দিকে চলে যায়। ছাদের দরজার কাছে স্পর্শক দাঁড়িয়ে যায়। স্পর্শক ভেবে পাচ্ছে না এই করে অন্ধকারের মাঝে আর্নিয়া ছাদে কি করছে। স্পর্শক ফোনে প্লাস অন করে পা বাড়ার সামনে দিকে একটার মাঝে আটকে যায়। পড়তে পড়তে নিজেকে সামলে নেয়। হঠাৎ ছাদে আলোকিত হয়ে যায় আর স্পর্শকের ওপর জড়ি পড়তে থাকে। সবাই একসাথে চিৎকার করে বলে, হ্যাপি বার্থডে স্পর্শক। স্পর্শক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বাজে। আজকে যে তার জন্মদিন, সেটা স্পর্শকের মনে ছিল না। স্পর্শক আরো বেশি অবাক হয় তার ফুফু আর ফুফাতো বোন অনুকে দেখে। অনু এসে স্পর্শকে বলে, কেমন লাগলো সারপ্রাইজ? বলে বোঝাতে পারবো না। সব কিন্তু ভাবির প্ল্যান। ভাবি শব্দটা শুনে স্পর্শকের ব্রু কুঁচকে আসে। কিছু একটা ভেবে স্পর্শক মাথা চুলকে মুচকে আসে। সবাই একসাথে স্পর্শকের বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেশন শেষে ঘুমানোর জন্য সবাই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর্নিয়া যেতে নিলে স্পর্শক আর্নিয়ার হাত টেনে ধরে, এক টানে নিজের কাছে নিয়ে আসে। কোমর জড়িয়ে ধরে আর্নিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় স্পর্শক। ভাবির শব্দটা শুনে স্পর্শকের ব্রু কুঁচকে আসে। কিছু একটা ভেবে স্পর্শক মাথা চুলকে মুচকি হাসে। সবাই একসাথে স্পর্শকের বার্থডে সেলিব্রেট করে। সেলিব্রেশন শেষে ঘুমানোর জন্য সবাই নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ায়। আর্নিয়া যেতে নিলে স্পর্শক আর্নিয়ার হাত টেনে ধরে, এক টান দিয়ে নিজের কাছে নিজে আসে। কোমর জড়িয়ে ধরে আর্নিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় স্পর্শক। আমি আসার পর থেকে তুই আমার সাথে একটা কথাও বলিস নি। আমার পিচ্চি বউটাকে আমার উপর খুব বেশি অভিমান করেছে। মাথা নাড়িয়ে অসম্মতি জানায় যে সে অভিমান করে। তাহলে কথা বলছিস না কেন? আর্নিয়া নিজেকে স্পর্শকের কাছ থেকে ছাড়িয়ে 2 হাত রেলিংয়ে রেখে আকাশের দিকে তাকিয়ে বলে, 3টা বছর আপনার সাথে দেখা হয়নি, কথা হয়েছে, অপরিচিতদের মতো কেমন আছো এইটুকু জিজ্ঞাসা করতেন। আমার উত্তর শোনার পরপরই ফোনটা কেটে দিতেন। আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করার সময় পর্যন্ত দিতেন না। হয়তো এটা আমার ভালোর জন্যই করেছেন। এতদিন কথা না বলার কারণে আপনার সাথে কথা বলতে অস্বস্তি হচ্ছে। হওয়াটা কি স্বাভাবিক নয়? সবাই বলে দূরত্ব নাকি ভালোবাসা বাড়ায়। আমার মতে অনেক সময় দূরত্বের জন্য ভালোবাসা হারিয়ে যায়। একটা মানুষ যখন অপর পাশের ব্যক্তিটার কাছ থেকে অবহেলা পায়, তখন অন্য কারো কাছ থেকে একটুখানি গুরুত্ব পেলে তার কাছে চলে যায়। আপনার মনে হয় এখন নানা প্রশ্ন উকি দিচ্ছে, এই 3 বছরে আমি কাউকে ভালোবেসে ফেলেছি নাকি? হুম, আমি কাউকে ভালোবাসিনি। হয়তো ভালোবেসে ফেলতাম আমার নামের সাথে মিসেস নামক সিলমোহর যদি না লাগিয়ে দিতেন। এই 3টা বছর প্রত্যেক মুহূর্তে সবাই আমাকে মনে করে দিয়েছে আমি কারো আমানত। আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে হুট করে আপনি কেন রাখছি। আপনাকে কি বলে সম্বোধন করব ভেবে পাচ্ছিলাম না। হুট করে মনে হলো আপনি সম্বোধন করাটাই বেস্ট। স্পর্শক আর্নিয়াকে নিজের দিকে করিয়ে আর্নিয়া চুলের মাঝে আলতো করে হাত ঢুকিয়ে দিয়ে আর্নিয়া ঠোঁটে নিজের ঠোঁট চুটিয়ে দেয়। তোমার মুখে আপনি শুনতে ভালো লাগে না। তুমি যখন আমাকে তুমি বলে ডাকো, তখন সেই ডাকটা আমার বুকে গিয়ে লাগে। এতদিন তোমাকে যত অবহেলা করেছি, সব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। তোমাকে আমি এত ভালোবাসবো যে কোনো অভিযোগ করার সুযোগই দিব না। আর্নিয়া স্পর্শকে জড়িয়ে নেয়। স্পর্শকও 2 হাত দিয়ে আগলে নেয় তার প্রেয়সীকে। চলে যায় 1 বছর। আর্নিয়ার স্পর্শক সুখে শান্তিতে সংসার করছে। আর্নিয়া 9 মাসের অন্তঃসত্ত্বা। স্পর্শক অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আর আর্নিয়া স্পর্শকে সবকিছু এগিয়ে দিচ্ছে। স্পর্শক আর্নিয়াকে কড়া গলায় বলে, সিঁড়ি দিয়ে একদম নামবে না, একা একা ওয়াশরুমে যাবে না মা, অথবা মিষ্টি মা কাউকে ডাক দিবে। টাইমলি খাবার খাবে। ঠিক মতো খাবার না খেলে আমি বাড়ি ফিরে তোমার ক্লাস নিব। আমি আসছি, সাবধানে। স্পর্শক যাওয়ার আগে আর্নিয়ার কপালে একটা চুমুক এঁকে দেয়। আর্নিয়া আওয়াজে চোখ বন্ধ করে ফেলে। স্পর্শক অফিসে চলে যায়। সিঁড়ি দিয়ে একদম নামবে না, একা একা ওয়াশরুমে যাবে না। মা অথবা মিষ্টি মা কাউকে ডাক দেবে। টাইমলি টাইম খাবে। ঠিক মতো খাবার না খেলে আমি বাড়ি ফিরে তোমার ক্লাস নেব। আমি আসছি, সাবধানে থাকবে। আর্নিয়া স্পর্শকের কথাগুলো রিপিট করে একটা ব্যাংসি কাটে। আমার সাথে কড়া গলায় কথা বলে নেহাত তোকে ভয় পাই, তাই না? সামনে কিছু বলতে পারি না। আমার বয়ে গেছে তোর কথা শুনতে। বেটা অসভ্য।
স্পর্শকের কোম্পানির পুরনো ফাইল চেক করে দেখে এহসান খান কোম্পানির টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোনটা রিসিভ করে। স্পর্শক তার বাবার কাছে যায় এবং সবকিছু খুলে বলে। স্পর্শক তার বাবা এহসান খানকে অপমান করে অফিস থেকে বের করে দেয়। এহসান খান যাওয়ার আগে শুধু বলে যায়, এর বদলা আমি নিবই। স্পর্শক বাড়ি ফিরে পালা আহমেদকে ভাইয়ের কুকর্মের কথা সব বলে। সবকিছু শুনে পালা আহমদ স্তব্ধ হয়ে যায়। তিনি বিশ্বাসই করতে পারেন এত বছর ধরে তার ভাই তার সাথে প্রতারণা করে যাচ্ছে। স্পর্শকের ফোন বেজে ওঠে। স্পর্শক ফোনটা রিসিভ করে। হ্যালো স্যার, এহসান খান অনেক অন্যায় করেছে। 18 বছর আগে নিজের বাবাকে মারার প্ল্যান করেছিল, কিন্তু কোনো একটা কারণে নিজের প্ল্যানে সফল হতে পারেনি। কয়েক বছর আগে নিজের হাতে নিজের ভাইকে খুন করে, আর এইসব তিনি করেছেন সম্পত্তির জন্য। সবকিছু শুনে স্পর্শক স্তব্ধ হয়ে যায়। হাত থেকে ফোনটা পড়ে যায়। ফলে আহমেদ স্পর্শকে জিজ্ঞাসা করে কি হয়েছে। স্পর্শক সব বলে। সব শুনে ফলে আহমেদ হাওমাও করে কেঁদে দেয়। তিনি ভাবতে পারছেন না ওনার ভাই একজন খুনি। তিনি এখন বুঝতে পারছে এতদিন তিনি দুধ কলা দিয়ে কাল সাপ বসেছেন। মিষ্টি মা, তুমি এভাবে কেঁদো না। তোমার কান্নার শব্দ শুনলে আরও এখানে চলে আসবে, আর এসব কিছু আরও জানতে পারলে কিছুতেই মেনে নিবে না, ও ভেঙে পড়বে। ফলে আহমেদ নিজেকে সামলে বলে, স্পর্শ, তুমি আরুর কাছে যাও। কিন্তু মিষ্টি মা, আমি ঠিক আছি, তুমি আরুর কাছে যাও। আমি এখন একলা থাকতে চাই। আর হ্যাঁ, আরুকে তুমি কিছু বলো না, কারণ আরু আহসান ভাইকে খুব ভালোবাসে। আরু এটা মানতে পারবে না। এখন তুমি প্লিজ যাও। আচ্ছা। স্পর্শক নিজের রুমে আসে। রুমে এসে স্পর্শক হতভম্ব হয়ে যায়। রুমের জিনিসপত্র সব উল্টাপাল্টা। কাবাডের সব কাপড় নিচে পড়ে আছে। বেডের উপরে চিপসের প্যাকেট, চকলেটের প্যাকেট খালি পড়ে আছে। আর্নিয়ার পরনে একটা কালো শাড়ি। বেডের মাঝখানে এলোমেলোভাবে শুয়ে আছে আর্নিয়া। তার পাশে পড়ে আছে হাতে খাওয়া চকলেট। চকলেট খেতে খেতে আর্নিয়া ঘুমিয়ে পড়েছে। স্পর্শক নিঃশব্দে হাসছে। স্পর্শক সম্পূর্ণ রুমের পরিষ্কার করে জিনিস গুছিয়ে রাখে। আর্নিয়াকে বেডে ঠিক করে ভাবে শুয়ে দিয়ে শাড়িটা ঠিক করে দিয়ে ওয়াশরুমে চলে যায় স্পর্শক। ওয়াশরুমে থেকে বের হয়ে দেখে আর্নিয়া বেডের মাঝখানে বসে আছে। মন খারাপ করে স্পর্শক এগিয়ে গিয়ে আর্নিয়ার গালে হাত দিয়ে বলে, আমার আরো বেবিটার কি হয়েছে? মন খারাপ কেন? আমাকে এতদিনের জন্য কেন বিদেশে যেতে হলো? যাবে তো ঠিক আছে, আমার সাথে একবার দেখা করলো না। এর জন্য মন খারাপ করে দেখো না, কাকাই খুব তাড়াতাড়ি চলে আসবে। ইউনো, এই সময় মন খারাপ করে থাকা ঠিক না। লাগছে দেখতে। আর্নিয়ার বেড থেকে নেমে স্পর্শকের সামনে দাঁড়িয়ে কথা বলে, তোমাকে কিউট গোলমোলো বেবি লাগছে। আগে শাড়ি পরলে তুমি বলতে হট লাগছে, আর আগে তো আমার পেট ফুলা ছিল না। আমাদের বেবি আসার পরে আমার পেট ফুলে গেছে। আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছো, গুলুমুলু হয়ে গেছো। তোমার মাঝে একটা কিউট কিউট ভাব চলে আসছে। তার মানে আমাকে আগে কিউট লাগতো না? আগের থেকে অনেক বেশি মোটা হয়ে গেছি। তার মানে আমার ওজন অনেকটা বেড়ে গেছে। তুমি এখন আর কথায় কথা আমাকে কোলে তুলে নিতে পারবা না। স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয়। এভাবে কেটে গেল 15টা দিন। এই 15টা দিন স্পর্শক 1 সেকেন্ডের জন্য আর্নিয়ার পাশ থেকে নড়েনি। আজকে বাধ্য হয়ে তাকে অফিসে যেতে হলো, কারণ আজকে নিলয় আহমেদ অসুস্থ। আর আজকে অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। যদি অ্যাটেন্ড না করে তাদের অনেক লস হয়ে যায়। তাই বাধ্য হয়ে স্পর্শক অফিসে গেল। সকাল 10টা। আর্নিয়া সোফায় বসে আশার কাছে আর টিভি দেখছে। তখনই কলিং বেল বেজে ওঠে। আর্নিয়ার বাবা স্পর্শক এসেছে, কারণ স্পর্শক যাওয়ার আগে বলে গিয়েছিল যত দ্রুত সম্ভব মিটিং শেষ করে চলে আসবে। দরজা খুলতে দেখে এহসান খান দাঁড়িয়ে আছে। এতদিন পর নিজের পাপাকে দেখে খুশিতে গদগদ হয়ে জড়িয়ে ধরে। পাপা, তুমি কেমন আছো? জানো তোমাকে কত মিস করেছি। এহসান খান আর্নিয়ার কথাটা শুনে এহসান খান আর্নিয়ার কথা শেষ করতে দেয় না, তার আগে ধাক্কা দিয়ে আর্নিয়াকে নিজের থেকে সরিয়ে নেয়। ধাক্কাটা জুড়ে হওয়ায় আর্নিয়ার মাথা দেওয়ালে লাগে। কপাল কেটে হুচুই করে রক্ত পড়তে থাকে। আর্নিয়ার মাথা ঝিমঝিম করে আসছে। স্পর্শকে বাবা চিৎকার করে বলে, এটা তুমি কি করলে এহসান? আর্নিয়ার মা আর্নিয়ার কাছে আসতে চাইলে এহসান খান তাকে ধাক্কা দিয়ে সোফায় ফেলে দেয়। এই তোরা ভিতরে আয়। এহসান খানের ডাক শুনে প্রায় সাথে 5 জন লোক আসে। দেখতে একদম গোন্ডা টাইপের। তারা ভেতরে প্রবেশ করে আর্নিয়ার মার, স্পর্শকের বাবার মার হাতও বেঁধে দিল। নাইফ হাতে নিয়ে স্পর্শকের বাবার ঠোঁট স্লাইড করতে করতে বলে, এই মুখ দিয়ে তুই অপমান করেছিলি না আমাকে? এই মুখই যদি তোর কাছে না থাকে তাহলে অপমান করবি কি করে? আর্নিয়ার মা চিৎকার করে বলছে, হারুমা তুই এখান থেকে চলে যা, তাহলে এই লোকটা তোকে মেরে ফেলবে। তুই স্পর্শকের কাছে চলে যা। স্পর্শক তোর কোনো ক্ষতি হতে দিবে না। এহসান খান সম্পর্কে বাবার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। গলা কাটা মুরগির মতো চলফট করতে তাকে নিলয় আহমেদ। আর্নিয়া এগিয়ে আসতে নীল স্পর্শকের মা চিৎকার করে বলে, আরু তুই এখান থেকে চলে যা, তোর সন্তানের দিব্যি। আর্নিয়া অশ্রুসিক্ত নয়নে 3 জনের থেকে একবারে তাকে দৌড়ে দরজা দিয়ে বেরিয়ে আসে। নিলয় আহমেদ যন্ত্রণা ছটফট করতে করতে অজ্ঞান হয়ে যায়।
এহসান খান এতক্ষণে খেয়াল করে নিচ্ছে আর্নিয়া এখানে নেই, সে চলে গেছে। উনি যখনই বুঝতে পারলে আর্নিয়া এখানে নেই, তখনই একজনকে ডেকে বলে। রনি, দেখ তো মেয়েটা কই গেল। এই অবস্থায় মেয়েটা বেশি দূর যেতে পারবে না। এহসান খান বলার সাথে সাথে দুইটা লোক বেরিয়ে গেল আর্নিয়াকে খুঁজতে। এহসান খান স্পর্শকের বাবার কাছ থেকে সম্পত্তির দলটা টিপ সই নিতে গেলে তার চিল্ল সরে স্পর্শকের মা বলে, যত যাই করো না কেন প্রপার্টি তুমি পাবে না, কারণ নিলয়ের নামে কোনো প্রপার্টিই নেই। এহসান খান বেশ রেগে যায়, এত বছর ধরে প্রপার্টির জন্য এত অভিনয়, এখন বলেছি প্রপার্টি পাবে না। এহসান খান রেগে পরপর 6টা গুলি করে শেষ করে দেয় 3টি মানুষের জীবন। আর্নিয়া আর দৌড়তে পারছে না, তার পেটে তীব্র যন্ত্রণা হচ্ছে। আর্নিয়ার পেছনে তাকিয়ে দেখে ছেলে দুটো তার কাছে চলে এসেছে। আর্নিয়ার পেছনের বিপদ খেয়াল করতে গিয়ে সামনে বিপদে খেয়াল করেনি, একটা গাড়ি এসে আর্নিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় রাস্তার পাশে। আর্নিয়ার মাথা গিয়ে পড়ে পাথরের উপর। বর্তমানে স্পর্শকের বুকে মাথা রেখে ফুফিয়ে কাছে আর্নিয়া। স্পর্শক আমাদের সন্তান। একটু বড়ই দেখতে পাবে। তার মানে আমাদের সন্তান বেঁচে আছে। হুম। কিন্তু ওই দিন আমরা কি করে বেঁচে গেলাম? তোমার তো মনে আছে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে। হুম। ওই দিন আমার মিটিংটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় এবং আমাদের ডিলটা ফাইনাল হয়ে যায়। আমি তাড়াতাড়ি বাসায় যাওয়ার জন্য বের হই। বাসার কাছাকাছি আসতেই মনে পড়ে তুমি বলেছিলে তেঁতুলের আচার নিয়ে যেতে। তাই আমি গাড়ি থেকে বের হয়ে দোকান থেকে আচার কিনি। আচার কেনা শেষে যখন গাড়িতে উঠতে যাব তখনই দেখি একটু দূরে অনেকগুলো একসাথে মানুষ ভিড় করে দাঁড়িয়ে আছে। আমি কৌতূহলবশত একটু এগিয়ে যাই। তখন একজনের কাছ থেকে জানতে পারি একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট কেস বলে কেউ সাহায্য করছে না, মেয়েটা নাকি সন্তান সম্ভবা। হুট করেই তোমার কথাটা আমার মাথায় আসে, আজ যদি এই মেয়েটার জায়গায় তুমি থাকতে। এটা ভাবতে আমার ভেতরে মোচড় দিয়ে ওঠে। আমি দ্রুত এগিয়ে যাই মেয়েটাকে সাহায্য করার জন্য। মেয়েটাকে দেখে আমার পৃথিবী থমকে যায়, কারণ মেয়েটি তুমি ছিলে। আমি তোমাকে কোলে নিয়ে দৌড়ে গাড়িতে নিয়ে আসি। আমি দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকি আর তোমাকে ডাকতে থাকি, কিন্তু তুমি কোনো রেসপন্স করোনি। হসপিটালে নিয়ে যাওয়ার পরপরই তোমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলেছিল তোমার কন্ডিশন সিরিয়াস। আমি অনেক ভেঙে পড়ি, কিন্তু আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না আমার পাশে। 3 ঘন্টা পর একটা নার্স তোয়ালে মোড়ানো একটা পিচ্ছি বাবুকে আমার কোলে তুলে দেয়। নার্স আমাকে কংগ্রাচুলেট করে আমার ছেলে হয়েছে। বাবুকে কোলে নিয়ে আমার ভীষণ ভয় করছিল যদি হাত থেকে পড়িয়ে যায়। আল্লাহর অসীম রহমতে ওই দিন তোমরা দুজনে সুস্থ হয়ে গিয়েছিলে। ডক্টর বলেছিল 3-4 ঘন্টার মাঝে তোমার জ্ঞান ফিরে আসবে। আমার মাথায় হঠাৎ করে একটা প্রশ্ন উদয় হয়, তুমি রাস্তায় একা কি করছিলে, আর তুমি অ্যাক্সিডেন্টই বা কিভাবে করলে? আমি বাসায় ফোন দেই, কিন্তু কেউ কোনো ফোন ধরে না। আমি তাড়াতাড়ি বাসায় চলে যাই। বাসার সামনে কোনো গার্ড না দেখে আমার মনে ভয় জেগে ওঠে। আমি দ্রুত বাসার ভেতরে প্রবেশ করি, কিন্তু কাউকে দেখতে পাই না। ড্রয়িং রুম জুড়ে শুধু রক্ত আর রক্ত। রক্ত দেখে আমার ভেতর মোচড় দিয়ে ওঠে। আমি সবাইকে ডাকি, কিন্তু কেউ সাড়া দেয় না। একটু এগিয়ে দেখি করিম কাকা পড়ে আছে। বুঝতে পারি করিম কাকা সেন্সলেস হয়ে গেছে। ওনার চোখে মুখে পানি দিতেই সেন্স ফিরে এসেছিল। ওনাকে জিজ্ঞেস করতেই উনি সব বলেন। মম, ড্যাড আর মিষ্টি মাকে মেরে ফেলেছে আর তাদের নিয়ে গেছে ব্রিজ থেকে ফেলে দেওয়ার জন্য। আমার মনে পড়ে তুমি হসপিটালে একা আছো আর তোমার বিপদের আশঙ্কা আছে। আমি আবার হসপিটালে চলে আসি। আমি যেটা ভাবছিলাম ঠিক সেটাই হলো। এইজান খানের লোকেরা তোমাকে তুলে নিয়ে যায়। ডক্টর বলেছিল তোমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল, তাই যে যেটা বলেছে সেটাই বিশ্বাস করে নিয়েছ। ডক্টররা তোমাকে আটকানোর চেষ্টা করে আর তুমি কারো কথা না শুনেই চলে যাও। এইজান খান তোমার সাথে আমাদের ছেলেকেও তুলে নিয়ে যেত। যদি জানতো আমাদের সন্তান হয়েছে, আমি আমাদের সন্তানকে নিয়ে যাই এবং নিজের মতো করে বড় করতে থাকি। আর এতদিনে নিজেকে প্রিপেয়ার করতে থাকি এহসান খানের সাথে লড়াই করার জন্য। এতদিনে এহসান খান তোমাকে ড্রাগস অ্যাডিক্টেড বানিয়ে ফেলে। একদিন হুট করে পরিকল্পনা করে তোমার সাথে দেখা করি। তারপর থেকে তো আপনারা জানেনই। স্পর্শক, আমি ওই লোকটাকে নিজের হাতে শাস্তি দিতে চাই। অফকোর্স দিবে, আগে তুমি সুস্থ হও তারপর। আমি ওই লোকটাকে এক্ষুনি শাস্তি দিতে চাই। আহসান খানকে আমি 2 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। এহসান খানকে 1 ঘন্টার মাঝে আমার সামনে দেখতে চাই। স্পর্শক, আমাদের ছেলের নাম কি আর ও এখন কোথায়? আমাদের ছেলের নাম স্পন্দন। আরও তোমাদের সন্তান এখানে?
আম্মা জানো, এতদিন আমি তোমাকে কত মিস করেছি। বাবাকে কত বলেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু বাবা বলেছিল তুমি নাকি আমার উপর রাগ করেছো, তাই আসবে না। আর তুই আমাকে আর স্পর্শকে কি করে ভুল বুঝলি? তুই ভাবলি কি করে স্পর্শক আমাকে লিপ কিস করছে? আমি স্পর্শককে ফোন করে নিয়ে আমার পিছনে লুকিয়ে ফেলছিলাম। স্পর্শক ফোন নেওয়ার জন্য আমার দিকে ঝুঁকেছিল, আর তুই ভাবলি স্পর্শক আমাকে কিস করছে? আর এমন হাদারাম মার্কা সুইসাইড করার জন্য সিদ্ধান্ত নিলি? আমার তো তখন স্মৃতি ছিল না। আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি আসার পর থেকে স্পর্শক আর আগের মতো খেয়াল রাখে না। রাতে আমাকে স্পর্শক বলেছিল আমি সুস্থ হয়ে গেলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওই দিন রাতে স্পর্শক আমার সাথে ঘুমায়নি। পরের দিন আমাকে না বলে বাসা থেকে বের হয়ে যায়। এইসব থেকেই ভুল বোঝা শুরু হয়। যখন তোমাদের কিসিং সিন দেখি আমার দুনিয়া থমকে যায়। মাথায় একটা কথাই ঘুরপাক খায়, স্পর্শক আমাকে ভালোবাসে না, আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আমার বেঁচে থাকার কোনো মানেই হয় না, তাই এমন ডিসিশন নেই। এই মেয়ে কিসের মাঝে কি লাগিয়ে দিয়েছে। আমি অনু আর প্রান্ত ভাইয়ার ডিভোর্সের কথা বলছিলাম, আর এই মেয়ে ভেবেছে আমি তাকে ডিভোর্স দিব। ওদিন রাতে আমি অনেক রাত পর্যন্ত জেগে কাজ করছিলাম, তাই তোমার সাথে ঘুমাইনি। সকালে প্রান্ত ভাই আর্জেন্ট দেখা করতে বলে, তাই তোমাকে বলে যেতে পারিনি। ডিভোর্স কেন হবে? এখন আর হবে না। প্রান্ত ভাইয়া নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, তাই অনু প্রান্ত ভাইয়ার কাছে ফিরে যাবে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা চাইতে হবে না, আমরা তিনজন সময় কাটা, আমি গেলাম। আচ্ছা। মাম্মা তুমি আমাকে ছেড়ে যাবে না তো? না। সত্যি? আম দুধে মিশে গেল, আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি।